জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। আবারও অনিশ্চিত বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা। তাকে নিতে কাল ঢাকায় আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে বিকেলে হাসপাতালে এসেছেন ডাক্তার জুবাইদা রহমান। বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এফআর কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। শুভ, বেগম জিয়ার লন্ডন যাত্রার সবশেষ কী তথ্য আছে আপনার কাছে? নোমান, লন্ডন যাত্রা যে হচ্ছে না বা সেটিতে আপনি বলেছেন, যেহেতু কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছিল সেটি তো আসলে আসছে না। 12 ঘন্টার মধ্যে তারা আসলে যে অনুমতি নিয়েছিল সেটি তারা ক্যান্সেল করেছে। তবে কারণটি এখনও বলেনি। শুধুমাত্র এই খবরটি বা এই তথ্যটি বা এই অনুমোদন ক্যান্সেলের বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়কে আসলে জানিয়েছে। আর এখানকার যেটি খবর, বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, মানে তেমন আশাব্যঞ্জক বা আরও অবনতি হওয়া এমন কোনো ধরনের কোনো খবর আসলে নতুন করে আসলে নেই। শুধুমাত্র আজকের দিনের যে একটি রিপোর্টের কথা বারবার বলা হচ্ছে, সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসছে। এই ভালো যে একাধিক কয়েকদিনে যে রিপোর্ট এসেছে সব কিছুতে শোনা যাচ্ছে ভালো, কিন্তু এটি শারীরিক অবস্থা পরিবর্তনের মতো বা ভালো হবার মতো সেরকম কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসলে আমরা দেখতে পাচ্ছি না। তবে বিমান আসা নিয়ে বা এয়ার অ্যাম্বুলেন্স আসা নিয়ে প্রথম থেকে এক ধরনের জটিলতাও বলা যায়, সমন্বয়হীনতার কথাও অনেকে বলছেন। সেটি নিয়েই বারবার দফায় দফায় আসলে সিদ্ধান্ত বা তথ্যের পরিবর্তন হয়েছে। কিন্তু কেন আসছে না, যেহেতু এটি একেবারেই সন্নিকটে ছিল, আসার অনুমোদন আসলে নেওয়া হয়েছিল, সেটি আসছে না। ধরে নেওয়া হচ্ছে যে ফ্লাই করবার মতো অবস্থায় এখনও আসলে আসেননি বেগম জিয়া, সেটি ধরে নেওয়া হচ্ছে। তবে প্রতিদিনই যখন ডক্টর জুবাইদা রহমান যখন হাসপাতালে আসেন, তারপরে আসলে মেডিকেল বোর্ডের আলোচনা হয়, তিনি নতুন করে কোনো ডেভেলপমেন্ট হয়েছে কিনা সেটি নিয়ে তিনি পর্যবেক্ষণ করেন। তবে সেই বিষয়ের তথ্য জানতে বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি সন্ধ্যার পরে ব্রিফ করবেন এরকম কথা এখন পর্যন্ত রয়েছে। ঠিক কোন সময় তিনি ব্রিফ করবেন সেটি এখনো বলা, আমরা এখনো শুনতে পাইনি। তো যদি কোনো খবর আমরা শুনতে পাই বা নতুন কোনো তথ্য জানলে আপনার মাধ্যমে আপনারা জানিয়ে দেবো। এই ছিল এখানকার সবশেষ খবর। নোমান আব্দুল্লাহ। বেগম জিয়ার লন্ডন যাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার জন্য প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ডের জন্য আগামী 10 ডিসেম্বর বিটিভি ও বাংলাদেশ বেতারকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে ইসি। একই সাথে তফসিল ঘোষণার পরই দেশীয় পর্যায়ে পোস্টাল ব্যালটে আবেদন করা শুরু হবে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ। আসন্ন নির্বাচনের তফসিলের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে সচিব জানান, রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের শিগগিরই সাক্ষাৎ হবে। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন। দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন তারা তফসিল ঘোষণার থেকে 15 দিনের ভিতরে তফসিল ঘোষণা নিবন্ধন করবেন, যেন তারা তাদের নির্ধারিত ঠিকানায় আপনার পোস্টাল ব্যালটটা পেতে পারেন। বিএনপি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে না, বরং পরিকল্পনা করে সিদ্ধান্ত নেয় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিজয়ের মাসে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শিরোনামে 7 দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। আগামী নির্বাচনে যারা ভোটাধিকার প্রয়োগে বাধা দেবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে হুঁশিয়ারি করেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, সবার আগে বাংলাদেশ, তাই এমন কিছু লেখা যাবে না যাতে দেশের স্বার্থে আঘাত লাগে। জ্ঞানভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে বিএনপি অন্য দলগুলোর তুলনায় এগিয়ে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি। সালাহউদ্দিন আহমেদ জানান, দলের ঘোষিত 31 দফা প্রস্তাবের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়টি নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কার্ডের মাধ্যমে নারীরা প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে নির্দিষ্ট পরিমাণ প্রয়োজনীয় নিত্যপণ্য পাবেন। নির্বাচনে জনগণের সামনে বিএনপির ইতিহাস ও আদর্শ তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে,
তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ গভীর রাজনৈতিক সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত কখনোই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না, বরং নির্বাচনের আগে টুপি পরে বেশি বেশি তসবিহ পাঠ করে যারা তারাই ধর্মকে ব্যবহার করেন। রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের 8টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলেও আশ্বস্ত করেন তিনি। জামায়াত ক্ষমতায় গেলে কেউ দুর্নীতি করবে না, আর দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, ক্ষমতায় গেলে আইনের দৃষ্টিতে সবাই সমান মর্যাদা পাবেন এবং বিচার নিশ্চিত করা হবে। ইউরোপীয় রাষ্ট্রদূতেরা অর্থনীতি, শিক্ষা ও সংস্কার প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, বেকারত্ব দূর করার মাধ্যমে অর্থনীতি সচল করা হবে। জামায়াত জনগণের কল্যাণের রাজনীতি করে, ব্যক্তি বা দলের জন্য রাজনীতি করে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। আমরা কিন্তু সারা বছর তসবিহ হাতে নিয়ে ঘুরাই না, তসবিহ বুকে নিয়ে ঘুরাই আমরা। এবং আমরা আমাদের কাজগুলো আমাদের বিলিফের আওতায় করতে চাই। এখন যে যেভাবে বুঝেন এটা তাদের ব্যাপার। আর আমরা ইলেকশন পিছানোর কোনো সুযোগ আছে মনে করি না, উচিত নয় মনে করি। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং কারো দ্বারাই দেশ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না। বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই অভিযোগ করে তফসিল ঘিরে ইসিকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে এসব জানান তিনি। সঠিক সময়ে নির্বাচনের তফসিল এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশনের কার্যক্রম জানতে ইসিতে যান মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। বলেন, আইন শৃঙ্খলা বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থেকে যাবে। আইন শৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা, ইভেন নারীরাও তাদের ভোটের কাজে, ভোটার সমাবেশে, গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, হামলার শিকার হচ্ছে, আহত হচ্ছে। এই সব পরিস্থিতি নিয়েই আমরা মূলত নির্বাচন কমিশনকে এখনই সিরিয়াস না হলে। জাতীয় পার্টির 2 অংশের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। নবগঠিত এই জোটের চেয়ারম্যান জাতীয় পার্টি জাপার একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। প্রাথমিকভাবে নিবন্ধিত অনিবন্ধিত 18টি রাজনৈতিক দল নিয়ে এই রাজনৈতিক জোট গঠন করা হয়েছে। দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে জোটের ঘোষণা দেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি এই ফ্রন্টেরও চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। জোটের প্রধান উপদেষ্টার দায়িত্ব পান জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। নবগঠিত এই মোর্চায় তৃণমূল, বিএনপি, জাতীয়তাবাদী আন্দোলন, বিএনএম, জাতীয় ইসলামী মহাজোট সহ 18টি দল একসাথে থাকার অঙ্গীকার করে। তবে এই জোটের পরিধি সামনে আরও বাড়বে বলে জানান বক্তারা। শুরুর দিনেই অন্তর্বর্তী সরকারের সমালোচনায় জোটের উদ্যোক্তারা বলেন, সরকারের কোনো সংলাপে জাতীয় পার্টি সহ নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ না জানানো বৈষম্যমূলক আচরণ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন কতটুকু সক্ষম সেই প্রশ্ন তোলেন তারা। আমাদের নির্বাচন কমিশন কয়েকদিন পর পর বলেন যে তাদের সমস্ত কাজ শেষ, তারা প্রস্তুত একটা উৎসব মুখর এবং ঐতিহাসিক নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু তার কোনো আলামত ওনাদের অফিসে কি হচ্ছে না আমি জানি না। চিন্তা করে কথা বলেন, নিজের সীমাবদ্ধতার মধ্যে কথা বলেন, কতটুকু আমরা পারি, কতটুকু আমরা পারি না, এই সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। এখন যদি কেউ বলে বাবা যে কথা বলতে দেয় না, আর বাংলাদেশ 24 ঘন্টা কথা বলে,
তারপর কথা বাক স্বাধীনতা হয়। জানুয়ারির মধ্যে সব বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা বলেন, ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনী বডি ক্যামেরা ব্যবহার করবে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনীগুলি কিন্তু তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে এবং আমরাও আমি আমার খোদা আমরা ডিসিশন শুধু আমরা বিভিন্ন বাহিনী ওখানে যাব তাদের প্রশিক্ষণগুলি কীরকম হচ্ছে ওইটা মানটা দেখার জন্য, এবং আমরা আশা করছি জানুয়ারির ভিতরে আমাদের প্রশিক্ষণ সমাপ্ত হবে। 24শে জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ সভাপতি ফজলে শামস পরশ সহ 7 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় সোমবার আওয়ামী লীগের সাবেক 16 মন্ত্রী এমপিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকালে কেরানীগঞ্জ সহ বিভিন্ন কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের হাজির করা হয় ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সব মামলার অগ্রগতি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের তলবে আজ হাজির হয়ে নিজের মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 অভিযোগ থেকে তাকে অব্যাহতির আদেশ দেন। আদালতের নির্দেশে রোববার 10:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে। সঙ্গে ছিলেন দলটির সিনিয়র আইনজীবী সহ প্রায় 30 জন আইনজীবী। আদালতে ফজলুর রহমানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। শুনানি শেষে ক্ষমার আবেদন মঞ্জুর করে ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল কর্তৃক জনাব ফজলুর রহমানের কাছে ব্যাখ্যা চাওয়ার পরপরই যত দ্রুত সম্ভব তিনি একটি ব্যাখ্যা আদালতের কাছে উপস্থাপন করেছেন। আমরা মূলত আদালতের কাছে আদালতের প্রতি জনাব ফজলুর রহমান এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তার যে শ্রদ্ধা এবং সম্মান এবং আস্থা সে কথাটি আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। আদালত আমাদের বক্তব্যটি গ্রহণ করেছেন। জনাব ফজলুর রহমান নিজে সশরীরে দাঁড়িয়ে আদালতের কাছে তার রিমোর্স জানিয়েছেন, তার অ্যাপোলজি চেয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। যেহেতু তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন যে কথাগুলো বলেছেন এগুলো তার বলা ঠিক হয়নি, সে কারণে আদালত তার ক্ষমা প্রার্থনার আবেদনটা মঞ্জুর করেছেন। বিগত 16 বছরে আওয়ামী সরকার কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন, বিচার সহ সব সেক্টরকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, তরুণদের শক্তিকে ভালো কাজে লাগানোর বিকল্প নেই। এছাড়া আগামী নির্বাচনে জয়ী হলে খাল খনন প্রকল্প ফের চালু করা হবে বলে জানান তারেক রহমান। কোন দলের কাছে এই মুহূর্তে এরকম পরিকল্পনা আছে? অন্য কোন রাজনৈতিক দলের কাছে? হ্যাঁ, অনেকে বিভিন্ন জন বলেছে কেউ সনদ বাস্তবায়ন করবে, কেউ বলেছে বিভিন্ন ভাবে তারা অমুক চেতনা বাস্তবায়ন করবে, তমুক করবে। কিন্তু সবার প্রতি সম্মান রেখে আমি বলতে চাই যে আমাদেরকে তো বাস্তব ধর্মী হতে হবে। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নফল গণরোজা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ধামরাই উপজেলা বিএনপি। বিস্তারিত জানাবেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, দোয়া মাহফিলের আয়োজন কেমন দেখছেন? বিএনপি নেতারা কি বলছেন? أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة
حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকা চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নেয় বন্দর পরিচালনার বিদেশি অপারেটর নিয়োগে একটি চক্র বাধা দিচ্ছে বলে দাবি করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে গত 1 বছরের কার্যক্রম ও অর্জন নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। আমরা তো গত 17-18 বছর তো কোনো ডেমোক্রেটিক প্রসেস এস্টাবলিশ হতে দেখি নেই। এখন যদি আমরা সেটা করতে পারি তাহলে তো আমাদের বড় ক্রেডিট। মালিক পক্ষ যা চাচ্ছে সেরকম করতে হলে তো আমাকে কিছুই করার প্রয়োজন ছিল না, যেরকম ছিল সেরকমই ছিল। এখন যেহেতু বলা হয়েছে যে মালিক পক্ষ ব্ল্যাকলিস্ট করতে পারবে না, মালিক পক্ষ ট্রেড ইউনিয়নের বিষয়ে আগে যেরকম নিজেরা বসাতো খোঁজখবর নিতে পারবে না, ট্রেড ইউনিয়ন করতে গেলে শ্রমিকদের ন্যূনতম সবচেয়ে কম বড় ইউনিটে সেখানে 20 জন থাকবে। এখন 20 জন থাকবে কি 30 জন থাকবে এটা নিয়ে মারামারি করার কোনো কারণ আছে? কর্মসংস্থান তৈরি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বন্দর ঠেলে সাজাতে কাজ করছে সরকার। এই ব্যাপারে অন্তর্বর্তী সরকার মনোযোগী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে ইউনিসেফ আয়োজিত এনইসি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ প্রোগ্রেস রিপোর্ট 2025 শীর্ষক এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম বন্দর বিষয়ে পোশাক শিল্প মালিকরা অসহযোগিতা করছেন। অন্তর্বর্তী সরকার শিল্প প্রতিষ্ঠানগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিতে আন্তরিক বলেও জানান তিনি। সেমিনারে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ বলেন, ন্যায়সঙ্গত ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কাজ করছে সরকার। এসডিজি অর্জনে রোডম্যাপ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, অর্থনীতিকে ভালো সূচকে টেনে তুলতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে, এরই মধ্যে বেশ কিছু বাস্তবায়ন করেছে। বাংলাদেশে জব তৈরি করতে করার জন্য কি করা লাগবে সেটার জন্য চিফ অ্যাডভাইজার আমার মনে হয় ডজনস অফ টপ গ্লোবাল বিজনেসম্যানের সাথে এটা নিয়ে কথা বলেছেন। তার একটা বড় একটা কনক্লুশন ছিল যে করেই হোক আমাদের চিটাগাং পোর্টকে এফিশিয়েন্ট করতে হবে, না হলে আমার ম্যানুফ্যাকচারিং রেভলিউশন হবে না। ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে আমি এমআরজি করতে পারবো না আমার এত ইনএফিশিয়েন্ট একটা পোর্ট নিয়ে। We did not speak much separately at the national level about the SDGs. Rather, we recognized that the rebuilding activities of the interim government, every policy activity and reform undertaken by the government impacts directly on the SDGs. আমাদের চেষ্টা ছিল যে let's clear the areas. The very second day of my governorship, I had a meeting, 200 plus bankers, foreign bankers, যারা আমাদের সাথে বাংলাদেশের সাথে ট্রেড ফাইন্যান্সিং করে। একটাই উদ্দেশ্য, to convey to the message that yes, we have a problem, but Bangladesh has been a trusted partner, a trading partner. We have serviced all our obligations for the last 50 years despite many problems. নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চলের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজাকে আনুষ্ঠানিকভাবে জায়গা হস্তান্তর করেছে নীলফামারী জেলা প্রশাসন। সকালে সদর উপজেলার ঢেলা পীরে নির্ধারিত প্রায় 107 একর জায়গা বেজাকে বুঝিয়ে দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাইদুল ইসলাম বেজার সহকারী পরিচালক মির্জা আবু জর শুভকে এই জায়গা বুঝিয়ে দেন। 2016 সালে জেলা প্রশাসন বেজাকে এই জমি লিজ দেয়, তবে বিভিন্ন জটিলতার কারণে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছিল না। 9 বছর পর আনুষ্ঠানিকভাবে জমির মালিকানা পেল বেজা। তবে হাটসহ বিভিন্ন স্থাপনা সরিয়ে কবে থেকে অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ শুরু হবে তা এখনও ঠিক হয়নি।
প্রকৌশল শিক্ষার মান নিশ্চিত করা টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ শর্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে রাজধানীর একটি হোটেলে প্রকৌশল শিক্ষায় অ্যাক্রিডিটেশনের মাধ্যমে মান নিশ্চয়তা শীর্ষক চতুর্থ আন্তর্জাতিক সিম্পোজিয়ামে এই কথা বলেন তিনি। প্রকৌশল শিক্ষায় মান নিশ্চিতে নতুন পদক্ষেপ নিতেও কাজ করার কথা জানান তিনি। 2 দিনব্যাপী এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, টেকনিক্যাল এডুকেশন এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে শিক্ষা ভবন মোড় অবরোধ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় পুরো এলাকা যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে। বিকেল 3:30টার দিকে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। শিক্ষার্থীদের এই অবরোধে কার্যত পুরো এলাকা স্থবির হয়ে পড়ে। বিপাকে পড়েন অফিস থেকে ফেরা যাত্রীরা। শিক্ষার্থীদের অভিযোগ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণার পরও ক্লাস পরীক্ষা বিলম্বিত হচ্ছে। শিক্ষাজীবনের এই ক্ষতিপূরণ নিয়েও সংশয়ে রয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ সাথে না নিয়ে তারা ঘরে ফিরবেন না বলেও সাফ জানিয়ে দেন। সেই আমাদের অনেকবার ডেট দেওয়া হয়েছে, সেন্ট্রালে পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু এখনো ক্লাস শুরু হচ্ছে না। এখন শিক্ষা ভবনে অধ্যাদেশটা জারি করবে, আমাদেরকে ক্লাস নিশ্চিত করবে, একটা নির্ধারিত সময় জানাবে, তারপরে আমরা ক্লাসে ফিরে যাব। কিছু শিক্ষক সিন্ডিকেট আছে যারা লেগে শিক্ষা নিয়ে ব্যবসা চালাতে চাই এবং আমাদের অধ্যাদেশের যে বাধা হয়ে আছে তারা চায় না যে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি হোক। আমাদের শেষ দাবি একমাত্র এখন অধ্যাদেশ। আমরা অধ্যাদেশ ছাড়া আমরা এখান থেকে উঠব না। রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসার ভেতরে মা ও মেয়ে খুন হয়েছে। মরদেহ উদ্ধার করে কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাড়ির 7 তলায় ভাড়া থাকতেন আজিজুল ইসলাম, তার স্ত্রী লাইলা আফরোজ ও মেয়ে নাফিসা বিনতে নওয়াল। সোমবার সকালে আজিজুল অফিসে চলে গেলে 10:30টার দিকে স্ত্রী ও সন্তানের মৃত্যুর খবর পান। পুলিশ জানায়, লাইলা আফরোজ ও নাফিজাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। মা ও মেয়ের মরদেহ সরকারি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। বাসার সিঁড়ি মেঝেতে রক্তের ছোপ ছোপ দাগ রয়েছে। একই কক্ষে মা ও মেয়ের মরদেহ পড়েছিল ফ্লোরে। ঘটনা তদন্ত করে হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার কথা জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশ কাউকে সন্দেহের কথা বলছে না। যদিও বাড়ির সিসিটিভির ফুটেজে দেখা যায় ওই বাসায় সবশেষ একজন গৃহকর্মী ঢুকেছেন, পরে বেরো হয়ে গেছেন। লাশের সুরতহাল এবং পোস্টমর্টমের জন্য লাশ দুটি আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছি। আর এখন ওনাদের আত্মীয় স্বজনরা এসছেন, ওনাদের সঙ্গে কথা বলছি এবং আমাদের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে আমরা এই বিষয়ে কোনো ক্লু পেলে আমরা সেভাবে তদন্ত কার্যক্রম আগাবো। নোয়াখালীর বেগমগঞ্জে ছিনতাইকারী সন্দেহে মাইকিং করে এলাকাবাসীর গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। সকালে হাজিপুর ইউনিয়নের মন্দার বাড়ির দরজার সামনে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত ফখরুল ইসলাম মঞ্জু তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। স্থানীয়রা জানান, সকাল 9টার দিকে মঞ্জু এক ব্যবসায়ীকে সিএনজি থেকে নামিয়ে 20,50,000 টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করছিল। খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, নিহত মঞ্জু বেগমগঞ্জ সহ বিভিন্ন থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্রসহ 5টির বেশি মামলা, 2টি গ্রেপ্তারি পরোয়ানা এবং একাধিক অভিযোগ রয়েছে। মৃতদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হবিগঞ্জে বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। বেলা 11:30টার দিকে লাখাই উপজেলার ধলেশ্বরী বিল এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, ধলেশ্বরী বিলের দখল নিতে শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি ও সন্তোষপুর গ্রামের আনন্দময়ী মৎস্যজীবী সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সম্প্রতি অন্তত 3বার সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। সবশেষ সকালে দুপক্ষের বাক বিতণ্ডাকে কেন্দ্র করে আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে অন্তত 30 জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী।
নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 10 জন। বেলা 11:30টার দিকে রায়পুরা উপজেলার নীলখার দড়িগাঁও এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রয়াত শহীদ মেম্বার গ্রুপ ও ফেলোমিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সকালে স্থানীয় বাজারে ফেলোমিয়ার মেয়ের জামাই কুয়েত ফেরত মামুন মিয়ার সাথে বাকবিতণ্ডায় জড়ায় প্রতিপক্ষের লোকজন। এক পর্যায়ে লাঠি সোঁটা সহ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 10 জন। গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মামুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ কার্যকরের প্রস্তুতি নিচ্ছে হামাস ও ইসরায়েল। যদিও উপত্যকায় স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত এবং এই বাহিনীর ভূমিকা নিয়ে কাটছে না সংশয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গাজায় যে হলুদ সীমানা টানা হয়েছে তাকে এই সীমান্ত রেখা হিসেবে বিবেচনা করতে চায় ইসরায়েল। এদিকে রোববার হামাসের এক শীর্ষ কর্মকর্তা মন্তব্য করেছেন, মার্কিন প্রস্তাবের খসড়ার অনেক কিছুই এখনও স্পষ্ট হয়নি। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী অস্ত্র ব্যবহার না করা বা মজুত করে রাখার বিষয়ে আলোচনার জন্য হামাস প্রস্তুত থাকলেও আন্তর্জাতিক কোনো বাহিনীর কাছে অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানিয়েছে সংগঠনটি। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার জন্য চলতি মাসের শেষে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পরপরই এই প্রতিক্রিয়া দিয়েছে হামাস। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে আইএসপিআর মহাপরিচালকের বক্তব্যের জেরে আবারও উত্তাল দেশটির রাজনৈতিক পরিস্থিতি। কারাবন্দী নেতাকে মানসিক বিকারগ্রস্ত বলায় পেশোয়ারে বিক্ষোভ সমাবেশ করেছে পিটিআইয়ের নেতা ও কর্মী সমর্থকরা। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি মন্তব্য করেছেন, ইমরানের নাম উচ্চারণ করতেও ভয় পান আইএসপিআরের ডিজি আহমেদ শরীফ চৌধুরী। আর মারিও নওফেলের জনপ্রিয় পডকাস্টে এসে ইমরান খানের দুই বোন অভিযোগ করেন, এই সব কিছুর জন্যই দায়ী পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান হিসেবে ক্ষমতাপ্রাপ্ত আসিম মনির। এদিকে একই দিনে পিটিআইয়ের বিরুদ্ধে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে হেয় করার অভিযোগ এনে সমাবেশ করেছে ক্ষমতাসীন জোটের দলগুলো। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর আবার অশান্ত হয়ে উঠেছে থাইল্যান্ড কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত এলাকা। কম্বোডিয়ার সঙ্গে থাকা বিতর্কিত সীমান্ত এলাকায় সোমবার বিমান হামলা চালানোর দাবি থাইল্যান্ডের সেনাবাহিনীর। গত 26 অক্টোবর মালয়েশিয়ায় ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে শান্তি চুক্তিটি স্বাক্ষরের 2 মাস না যেতেই নতুন সংঘাত উত্তেজনার জন্য পাল্টাপাল্টি দোষারোপ করছে উভয় দেশ। কম্বোডিয়ার হামলায় এক থাই সেনা নিহত এবং 2 জন আহতের ঘটনায় প্রতিশোধ নিতে আজ ভোর 3টার দিকে বিমান হামলা চালানোর দাবি জানায় থাই সেনাবাহিনী। লক্ষ্যবস্তু করা হয়েছে কম্বোডিয়ার অস্ত্র সহায়তাকারী অবস্থানগুলো। তবে কম্বোডিয়ান সেনাবাহিনীর অভিযোগ, থাই বাহিনী বহুদিন ধরে অসংখ্য উস্কানির পর আজ ভোর 5টার দিকে বিমান হামলা চালিয়েছে। গত জুলাইয়ে থাইল্যান্ড এবং কম্বোডিয়া 5 দিনের সীমান্ত সংঘাতে বহু হতাহত ও প্রায় 2 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একদল বিদ্রোহী সেনার অভ্যুত্থান চেষ্টা বিশ্বস্ত সেনারা ভেস্তে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পাত্রিস তালোন। স্থানীয় সময় রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন তিনি। জানান, তার অনুগত সেনারা বিদ্রোহ নস্যাৎ করে দিয়েছে। সকালে দেশটির জাতীয় টেলিভিশনে একদল সৈন্য ক্ষমতা দখলের ঘোষণা দেওয়ার পর এই ঘোষণা আসলো। প্রেসিডেন্ট পাত্রিস তালোনকে ক্ষমতাচ্যুত করার চেষ্টায় অন্তত 14 জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বেনিনকে সাধারণত স্থিতিশীল গণতন্ত্র হিসেবে দেখা হয়, যদিও প্রেসিডেন্ট তালোনের বিরুদ্ধে সমালোচনা দমনের অভিযোগ রয়েছে। 67 বছর বয়সী তালোন আগামী বছর দ্বিতীয় মেয়াদ শেষে প্রেসিডেন্ট পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। টানা 6 দিন বাতিল হওয়া ফ্লাইটগুলোর টিকিট বাবদ যাত্রীদের এখন পর্যন্ত 610 কোটি রুপি ও 3000 লাগেজ ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের দেয়া আলটিমেটাম অনুযায়ী সোমবার রাত 8টার মধ্যে
যাত্রীদের অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছে দেশটির সবচেয়ে বড় বিমান পরিবহন সংস্থাটি। তবে রোববারও 650টি ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি। সবচেয়ে বেশি 115টি ফ্লাইট বাতিল হয়েছে হায়দ্রাবাদে। সোমবারও ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি রয়েই গেছে। ইন্ডিগোর দাবি 75% ফ্লাইট একদম সঠিক সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। পাশাপাশি 138টির মধ্যে 135টি গন্তব্যে বিমান পরিষেবা পুনরায় চালু হয়েছে বলেও দাবি করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ তৈরি করেছে ইন্ডিগো। এদিকে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এর দেয়া কারণ দর্শানোর নোটিশের এখনও জবাব দেয়নি ইন্ডিগোর প্রধান নির্বাহী কর্মকর্তা। পাইলট ও জনবল সংকটে টানা 7 দিন ধরে ফ্লাইট বাতিল করতে হচ্ছে ইন্ডিগোর। বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-17 এএফসি এশিয়ান বাছাই খেলা আরহাম ইসলামকে এবার অনূর্ধ্ব-20 দলে ডাক দিয়েছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন। জাপানে এক টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে আছেন আরহাম। বাংলাদেশের হয়ে এরই মাঝে অনূর্ধ্ব-17 পর্যায়ে এক ম্যাচ খেলেছেন আরহাম। তরুণ এই ফরওয়ার্ডের উপর আস্থা আছে টিম ম্যানেজমেন্টেরও। যদিও লাল সবুজের জার্সিতে একবারের বেশি খেলা হয়নি তার, তবে এবার তাকে অনূর্ধ্ব-20 দলে সুযোগ করে দিতে চায় অস্ট্রেলিয়া। আর সকারুজদের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে কিংবা জাতীয় দলে সুযোগ পেলে বাংলাদেশের হয়ে খেলার পথও বন্ধ হয়ে যাবে আরহামের জন্য। চলতি ডিসেম্বরের 18 তারিখ থেকে জাপানে শুরু হবে এই টুর্নামেন্ট। আরহামের পরবর্তী সিদ্ধান্তের দিকেও তাই বাড়তি নজর থাকছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচ থেকেই শুভমান গিল ও হার্দিক পান্ডিয়াকে পাওয়া যাবে বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তারা ম্যাচ খেলার জন্য পুরোপুরি সুস্থ আছেন। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে ঘাড়ে ব্যথা পেয়েছিলেন গিল। অপরদিকে এশিয়া কাপে ইনজুরিতে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। যদিও তিনি সৈয়দ মুশতাক আলী ট্রফি দিয়ে ফিরেছেন এবং 2 ম্যাচে 4 ওভার করে বল করেছেন, যেখানে উইকেটের দেখাও পেয়েছেন হার্দিক। এদিকে শুভমান গিল দলে ফেরায় সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মাকে দলে জায়গা পেতে লড়াই করতে হবে। ওপেনিং পজিশন বাদে বাকি সব ব্যাটারকে নম্বর পরিবর্তন করে ব্যাট করায় মানসিক প্রস্তুতি রাখতে হবে বলে জানিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।